ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট টু প্রিয়াঙ্কার ক্লাসরুম। আমি প্রিয়াঙ্কা। জানি মাঝখানে অনেকদিন ক্লাস করানো হয়নি, অনেকদিন পরে আবার ক্লাস আসছে, কিন্তু এখন থেকে ক্লাস কন্টিনিউ আসতে শুরু করবে। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 7 এর জিওগ্রাফির 4th লেসন, যেটা নাম হচ্ছে ভূমিরূপ। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আর এখন থেকে আমি তোমাদেরকে একটু অন্য প্যাটার্নে পড়াবো। কিভাবে ক্লাস করছি দেখতে থাকো। এবার সবাই তোমরা ফোনের স্ক্রিনে দেখো। আজকে আমরা কি পড়বো? পড়বো হচ্ছে ভূমিরূপ চ্যাপ্টারটা, ঠিক আছে? ভূমিরূপ পড়তে হলে আমরা প্রথমে কি জানবো? ভূমিরূপ কি, ঠিক আছে? প্রথমে আমরা কি জানবো? ভূমিরূপ কি। তারপরে আমরা জানবো হচ্ছে ভূমিরূপের প্রকারভেদ, অর্থাৎ ভূমিরূপ কোথায়, কয় প্রকার এবং কি কি সেটা আমরা জানবো। আর ভূমিরূপ কিভাবে তৈরি হলো, ভূমিরূপটা কিভাবে তৈরি হলো সেটাও কিন্তু আমরা এই ক্লাসেই জানবো, ঠিক আছে? আজকে বেসিক্যালি আমরা এই তিনটে টপিক কভার করব এই ক্লাসে। তারপরে ভূমিরূপের যেসব রূপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পরবর্তী ক্লাসগুলো। আজকে আমি তোমাদের কি পড়াবো বললাম? ভূমিরূপ। ভূমিরূপটা রয়েছে 4th লেসনে জিওগ্রাফিতে, বইতে গিয়েও তোমরা দেখতে পারবে। আমি তোমাদেরকে একটু অন্যরকম করে পড়াচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। তো কি রয়েছে আমাদের পৃথিবী পৃষ্ঠ? উঁচু রয়েছে, নিচু রয়েছে, সমতলও রয়েছে। যেমন দার্জিলিং এ গেলে আমরা উঁচু জায়গা দেখতে পাই, বা সমতল মানে আমরা যেসব জায়গায় বসবাস করি। আর একটু উঁচু একটু নিচু যেখানে আছে সেটা হচ্ছে মালভূমি অঞ্চল। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? উঁচু রয়েছে, নিচ সমতলও রয়েছে, আবার মালভূমির মতো ঢেউকালানো রয়েছে, ঠিক আছে? পৃথিবীর এই রূপকে বলা হচ্ছে ভূমিরূপ, ঠিক আছে? পৃথিবীর এই যে বিভিন্ন ধরনের রূপ রয়েছে তাকেই বলা হচ্ছে, এই রূপগুলোকে বলা হচ্ছে ভূমিরূপ, ঠিক আছে? এবার ভূমিরূপ হচ্ছে ক প্রকার। প্রথমে বলে আমরা কভার করব ভূমিরূপের প্রকারভেদ। তো ভূমিরূপ ক প্রকার যদি আমরা বলি তাহলে দেখো এখানে কি বলেছে, স্ক্রিনে দেখো, ঠিক আছে? স্ক্রিনে কি বলেছে? ভূমিরূপ কয় প্রকার, ভূমিরূপের মধ্যে রূপগুলো কি কি? পর্বত, মালভূমি আর সমভূমি। কি বললাম? কোথাও পাহাড়, কোথাও সমভূমি, কোথাও মালভূমি, ঠিক আছে? বা পর্বতের বৈশিষ্ট্য কি? সেগুলো পর্বতগুলো হবে 600 মিটারের বেশি। অর্থাৎ পাহাড়, তুমি দার্জিলিং এ যাও বা কি বলবো, কাশ্মীরে যাও বা কালিম্পং এ যাও, যেখানেই যাবে এগুলোকে আমরা পাহাড় বলি, কারণ এদের উচ্চতা 600 মিটারের বেশি হয়। দেখো এক্সাম্পলে কি রয়েছে? হিমালয়। এক্সাম্পলে কি দেওয়া রয়েছে? হিমালয়, যেটা আমাদের ভারতেই অবস্থিত, ঠিক আছে? তারপরে কি আছে? মালভূমি। মালভূমি মানে হচ্ছে ওই অল্প উঁচু বা অল্প ঢালু, ওই উঁচু নিচু রাস্তা যেগুলো বলে সেগুলোকে মালভূমি বলা হয়। এখানে কি বলেছে? কি উঁচু সমতল জায়গা, কিন্তু সেগুলো কিন্তু পাহাড়ের মতন এগুলো খেবড়ো নয়, সেগুলো সমতল জায়গা। যেমন ছোটনাগপুরের মালভূমি, ঠিক আছে? ছোটনাগপুরের মালভূমি, সেগুলোকে বলা হচ্ছে মালভূমি। আর সমতল কি? প্রায় সমান জায়গা। বললাম আমরা যেখানে বসবাস করি সেগুলোই সমতল। উদাহরণে কি আছে? গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি। কি বলেছে? গঙ্গা ও ব্রহ্মপুত্রের সমভূমি, ঠিক আছে? তাহলে বুঝে নিলে ভূমিরূপের কতগুলো প্রকার রয়েছে। 3 প্রকার। এই প্রকারগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলসে আলাদা আলাদা করে ক্লাস করব। পর্বতের একদিন ক্লাস করব, মালভূমির একদিন ক্লাস করব এবং সমভূমির একদিন ক্লাস করব, ঠিক আছে? এরপরে আচ্ছা, তো ভূমিরূপ কি দেখলাম, ভূমিরূপের ডেফিনেশন কি দেখলাম, ভূমিরূপের প্রকারভেদও দেখলাম, কিন্তু এই ভূমিটা তৈরি হয়েছে কিভাবে সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ ভূমি নিশ্চয়ই একটা প্রসেস রয়েছে ভূমিরূপ তৈরি হওয়ার বা ভূমি তৈরি হওয়ার। তো সেটা আমরা এখন দেখবো। স্ক্রিনে দেখো ভূমিরূপ কিভাবে তৈরি হলো, ঠিক আছে? ভূমিরূপ তৈরি হওয়ার 2 ধরনের শক্তি রয়েছে। কি? একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, একটা হচ্ছে বহির্জাত শক্তি। আভ্যন্তরীণ শক্তিকে ইংলিশে কি বলে? ইন্টারনাল ফোর্স। আর বহির্জাত শক্তিকে ইংলিশে কি বলা হচ্ছে? এক্সটার্নাল ফোর্স। এবার এই আভ্যন্তরীণ শক্তি যদি দেখতে যাই, তার আগে আমরা একটা পৃথিবীর কেন্দ্রমণ্ডল দেখবো, ঠিক আছে? পৃথিবীর কেন্দ্রমণ্ডলে কি কি রকম কি স্তর রয়েছে সেটা যদি আমি তোমাদেরকে বোঝাতে পারি, তাহলে আভ্যন্তরীণ ব্যাপারটা, আভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা তোমাদের কাছে অনেকটা পরিমাণে ক্লিয়ার হয়ে যাবে। তো শক্তি যদি তোমাদেরকে জানতে হয় তাহলে পৃথিবীর ভেতরে কিভাবে কি শক্তি কাজ করছে সেটা তোমাদেরকে জানতে হবে। তো স্ক্রিনে এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর যে এই পোর্শনটা রয়েছে সেটাই আমি এখানে ড্র করেছি, ঠিক আছে? দেখো কি বলেছে? একদম নিচের যে পার্টটা রয়েছে ইয়েলো কালারের, সেটা হচ্ছে অন্তঃমণ্ডল বা ইনার কোর। কি বোঝালাম? অন্তঃমণ্ডল বা ইনার কোর। এই যে উপরের যে, তার উপরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বহিমণ্ডল বা আউটার কোর। কি? বহিমণ্ডল বা আউটার কোর। এই যে নিচের ব্লু কালারের অংশটা রয়েছে সেটা হচ্ছে নিচের আবরণ বা লোয়ার ম্যান্টেল। কি বলা হচ্ছে? নিচের আবরণ বা লোয়ার ম্যান্টেল। আর উপরে যে ইয়েলো পোর্শনটা আছে এটা হচ্ছে উপরের আবরণ বা আপার ম্যান্টেল।
ওকে। আর এই যে আপার ম্যান্টেল এবং ক্রাস্টের মাঝখানে যে অংশটা রয়েছে এই যে ব্লু কালারের, এখানে থাকে হচ্ছে আয়নোস্ফিয়ার, একটা পাতলা স্তর, সেটা হচ্ছে নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। ঠিক আছে, এটা তোমরা বইয়ে পড়তে নিয়ে পাবে, আয়নোস্ফিয়ারের উল্লেখ আছে, আয়নোস্ফিয়ার। ঠিক আছে, এই ব্লু কালারেরটা। আর তার উপরে রয়েছে হচ্ছে ক্রাস্ট বা ভূত্বক, যেখানে আমরা বসবাস করি। বলতে পারলাম? এই পুরো ব্যাপারটা তোমাদের এখন অতটা বোঝার মানে ডিটেলসে বোঝার দরকার নেই, আমি যতটা বললাম ততটা মাথায় রাখো, যাতে আমি যখন পড়াবো তখন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেই জন্য আমি তোমাদেরকে এই ছবিটা ড্র করে বুঝিয়ে দিলাম যে পৃথিবীর নিচের স্তরে, মানে আমরা যেখানে ভূত্বকের নিচের জায়গাগুলোতে কোথায় কার নিচে কি স্তর রয়েছে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। ঠিক আছে, এবার আমরা দেখবো অভ্যন্তরীণ শক্তি কিভাবে ভূমিরূপ তৈরি করতে সাহায্য করে। তো দেখলাম অভ্যন্তরীণ শক্তি এবং বাহ্যিক শক্তি দুটো আমাদের লাগছে। তো প্রথমে আমরা দেখবো অভ্যন্তরীণ শক্তি থেকে কিভাবে ভূমিরূপ তৈরি হচ্ছে, তারপরে আমরা দেখবো বাহ্যিক শক্তি থেকে কিভাবে তৈরি হচ্ছে। স্ক্রিনে দেখো অভ্যন্তরীণ শক্তি থেকে কিভাবে ভূমিরূপ তৈরি হচ্ছে। অভ্যন্তরীণ শক্তি থেকে মূলত দুভাবে ভূমিরূপ তৈরি হয়, একটা হচ্ছে টেকটনিক প্লেটের নড়াচড়া করা, আর একটা হচ্ছে আগ্নেয়গিরির কার্যকলাপ। কি বললাম? টেকটনিক প্লেটের নড়াচড়া করে এবং আগ্নেয়গিরির কার্যকলাপ। টেকটনিক প্লেটের নড়াচড়া করার ফলে কি হয়? ভূমিকম্প হয়, পাহাড় পর্বত সৃষ্টি হয় এবং নতুন ভূমি তৈরি হয়। আর আগ্নেয়গিরি কার্যকলাপের ফলে কি হয়? আগ্নেয় পর্বত তৈরি হয় এবং আগ্নেয় মালভূমি তৈরি হয়। তো আমি তোমাদেরকে একটু টেকটনিক প্লেটের নড়াচড়ার ব্যাপারটা একটু দেখাতে চাই। দেখো স্ক্রিনে টেকটনিক প্লেটের মুভমেন্ট। ঠিক আছে, এটা কি বলেছে? টেকটনিক প্লেটের মুভমেন্ট। এই যে এটা হচ্ছে ক্রাস্ট, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, ঠিক আছে, সবকিছুই কিন্তু আছে। আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, আউটার কোর আর হচ্ছে ইনার কোর। ঠিক আছে, সবকিছু কিন্তু আছে, সবকিছু ভালো মতন স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া রয়েছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বাংলাতে ভালো মতন বুঝিয়ে দিয়েছি যে কোনটা পৃথিবীর অভ্যন্তরে, কোনটা কোন পার্ট। ওকে, তো টেকটনিক প্লেট মুভমেন্টের সময় এই যে এটা একটা পাত, এই দিক থেকে একটা পাত, যখন দুটো পাত, ধরো এই দুটো একটা পাত, এই দুটো পাত যখন এরকম করে এসে ধাক্কা খাচ্ছে তখন তাদের চাপে, দুটো পাতের চাপে এরকম করে গিয়ে একটা ভূমি তৈরি হচ্ছে। ঠিক আছে, বা পাহাড় বা পর্বত তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি যদি সাইডে দেখাই, এদিকে একটা পাত, এদিকে একটা পাত, এই দুটো পাত এসে প্রচন্ড চাপে, এটা চাপ আর এটা চাপে একটা নতুন পাহাড় বা ভূমি তৈরি হচ্ছে। এবং এই দুটো পাত যদি দুই দিক থেকে সরে যায় তাহলে এখানে একটা মাঝখানে একটা গর্তের মতো তৈরি হচ্ছে, এটাকেই আমরা বলি খাদ। ঠিক আছে, পাহাড়ের খাদ কথাটা নিশ্চয়ই শুনেছো, সেটাকে আমরা বলি খাদ। ঠিক আছে, এই হচ্ছে টেকটনিক প্লেট মুভমেন্ট, এই পোর্শনটাতেই হচ্ছে টেকটনিক প্লেট মুভমেন্টটা প্রধানত বলা রয়েছে। এটা হচ্ছে নিচের আউটার পোর্শনটা, পৃথিবীর কোরটা বোঝানো হচ্ছে। এ দেখো আপার দিকে দেওয়া রয়েছে, অর্থাৎ এই পোর্শনটা যখন একসাথে লেগে যায় তখনই এরকম করে একটা পাহাড় তৈরি হয়। ওকে, বোঝাতে পারলাম টেকটনিক প্লেটের ব্যাপারটা। তারপরে কি বলেছে? আগ্নেয়গিরির কার্যকলাপ, তাই তো? তারপরে কি বলেছে? আগ্নেয়গিরির কার্যকলাপ। আগ্নেয়গিরির কার্যকলাপের পরে কি হয়? আগ্নেয় পর্বত তৈরি হয়, আগ্নেয় মালভূমি তৈরি হয়। চলো এবার আগ্নেয়গিরিটা দেখে নিই। আগ্নেয়গিরি কি হয়েছে? এই দেখো, এটা হচ্ছে পুরো আগ্নেয়গিরিটা, এটা হচ্ছে পুরো আগ্নেয়গিরিটা, আর এখান থেকে যেটা বেরোচ্ছে এগুলোকে বলা হচ্ছে লাভা। এগুলো কি বলা হচ্ছে? লাভা। আর আগ্নেয়গিরির নিচে যখন এই লাভাটাই থাকে তখন তাকে বলা হচ্ছে ম্যাগমা। ওকে, তখন সেটা কি বলা হচ্ছে? ম্যাগমা। যখনই সেটা বেরিয়ে আসছে তখন সেটাকে বলা হচ্ছে লাভা, এবং বেরিয়ে এসে এগুলো জায়গাতে মনে করো পড়ে, এবং পড়ে সেগুলো ঠান্ডা হয়ে হয়ে পাহাড় বা পর্বত বা ভূমি তৈরি হয়। ঠিক আছে, বলতে পারলাম আগ্নেয়গিরিটা। এবার আমরা দেখবো যে আভ্যন্তরীণ শক্তি থেকে কিভাবে ভূমিরূপ গঠন করে। এবার দেখো অভ্যন্তরীণ শক্তি কিভাবে ভূমিরূপ গঠন করে। টেকটনিক প্লেটের মুভমেন্ট, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে অনেক ছোট ছোট টুকরো রয়েছে, এদের বলা হচ্ছে টেকটনিক প্লেট। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে অনেক ছোট ছোট প্লেট রয়েছে, এই প্লেট গুলোকে বলা হচ্ছে টেকটনিক প্লেট। ঠিক আছে, এই প্লেট গুলো, তারপরে পয়েন্টে বলছে এই প্লেট গুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, একটু আগেই তোমাদেরকে আমি বললাম, একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে এবং পাহাড় তৈরি হচ্ছে। ঠিক আছে, একে অপরের সাথে এসে ধাক্কা খাচ্ছে এবং পাহাড় তৈরি হচ্ছে। ওকে, তার ফলাফল কি হয়? ফলাফল কি হয়? ভূমিকম্প হয়। অনেক সময় ভূমিকম্প হচ্ছে, অনেক সময় নতুন ভূমি তৈরি হচ্ছে, অনেক সময় পাহাড় পর্বত তৈরি হচ্ছে। আগেই বলছিলাম। তারপরে কি আছে দেখো, আগ্নেয়গিরির কার্যকলাপ, তাই তো? আগ্নেয়গিরির কার্যকলাপ রয়েছে। আগ্নেয়গিরির কার্যকলাপে কি বলা রয়েছে?
আগ্নেয়গিরি কার্যকলাপে ভেতরের চাপে গলিত লাভা উপরে উঠে আসে এবং ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। ওকে, ভেতরে অর্থাৎ আগ্নেয়গিরিটা আমরা কাকে বলছি? পৃথিবীর অভ্যন্তরে ওই কাস্ট বা মেন্টাল ওই অংশটাতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, গলিত পাথর এগুলো থাকে এবং বছরের পর বছর ধরে প্রচন্ড চাপে এবং তাপে সেগুলো উপরে উঠে আসতে থাকে। গলিত অবস্থায় যখন থাকে তখন সেগুলোকে বলা হচ্ছে ম্যাগমা। ঠিক আছে, পৃথিবীর অভ্যন্তরে যখন গলিত অবস্থায় সেগুলো থাকছে তখন সেগুলোকে বলা হচ্ছে ম্যাগমা। এবং ওই চাপে এবং তাপে পৃথিবীর অভ্যন্তরেই ফাটল ধরে এবং ম্যাগমা গুলো সেই ফাটল দিয়ে পৃথিবীর বাইরে বা ভূপৃষ্ঠের বাইরে আসতে চায় এবং যখন সেই গলিত ম্যাগমা গুলো পৃথিবীর ওই অভ্যন্তরে ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হচ্ছে লাভা। ভেতরে যেটা ম্যাগমা সেটা বাইরে বেরিয়ে আসলে হয় হচ্ছে লাভা। কি বলেছে? চাপে লাভা। এই যে লাভাটা কি সেটা বুঝিয়ে দিলাম। আসে এবং সেই লাভাটা যখন বেরিয়ে আসে এবং বিভিন্ন জায়গায় জ্বলন্ত পিণ্ড হিসেবে পড়ে এবং বছরের পর বছর ধরে সেগুলো ঠান্ডা হয়ে তোমার হচ্ছে পাথর, বায়ু বা আলোর সংস্পর্শে এসে পাথর বা পর্বত বা তোমার নতুন ভূমিতে তৈরি হয়। ওকে, শক্ত হয়ে যায় এবং সেখান থেকে আগ্নেয় পর্বত বা আগ্নেয় মালভূমি তৈরি হয়। আগ্নেয় পর্বতের উদাহরণ কি? জাপানের মাউন্ট ফুজি। আর আগ্নেয় পর্বতের উদাহরণ কি? ভারতের ডেকান মালভূমি। ওকে, ভারতের ডেকান মালভূমি। বলতে পারলাম। তাহলে এই তোমার হচ্ছে আগ্নেয়গিরি কার্যকলাপ আর এই টেকটনিক প্লেটের মুভমেন্ট, এই দুটো কনসেপ্ট আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। এবং এই দুটো মুভমেন্ট থেকে কিভাবে ভূমিরূপ গঠন হচ্ছে সেই ব্যাপারটাও মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এবার আমরা পরেরটাতে দেখবো বাহ্যিক শক্তি কিভাবে আমাদেরকে মানে সাহায্য করছে। কি বলা আছে? বাহ্যিক শক্তি কিভাবে ভূমিরূপ তৈরি করে বা ভূমিরূপ গঠন করে। কিভাবে? একটা হচ্ছে ক্ষয়, একটা হচ্ছে সঞ্চয়। ক্ষয় এবং সঞ্চয়। ক্ষয় ইংলিশকে বলা হয় ইরোশন আর সঞ্চয় ইংলিশকে বলা হয় ডিপোজিশন। ওকে, কি বলা হয়? ডিপোজিশন। ক্ষয় ইরোশন এবং সঞ্চয় হচ্ছে ডিপোজিশন। ওকে, তার আগে তোমাদেরকে আমি একটা ছবি দেখাই। ঠিক আছে, এই দেখো, এটা হচ্ছে ইরোশন বা ক্ষয়, এটা হচ্ছে ডিপোজিশন বা সঞ্চয়। ওকে, বলতে পারলাম। এখান থেকে নদীর জলটা এরকম করে ঘুরে 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 এসে নদীর সাথে মাটি, শিলা, ঠিক আছে, এগুলো সব এখান থেকে গলে 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 মানে জলের প্রবাহে এসে এখানে সঞ্চয় হয়ে এখানে উপত্যকা তৈরি হচ্ছে। উপত্যকা বা সমভূমি তৈরি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা এখানে ক্ষয় হচ্ছে, এখানে সঞ্চয় হচ্ছে। বলতে পারলাম। এটা আমি তোমাদেরকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। ওকে, চলো আমরা ব্যাক করি নোটসে। কোথায় গেল? হ্যাঁ, ওকে, ক্ষয় এবং সঞ্চয়। বাহ্যিক শক্তির উদাহরণ এবং তাদের কাজ। এবার বাহ্যিক শক্তিগুলো কি কি সেটা আমাদের জানা উচিত। কি আছে বাহ্যিক শক্তি? নদী, বায়ু, বরফ, সমুদ্রের ঢেউ, এছাড়া সূর্যের তাপও হতে পারে। ওকে, চলো এক এক করে আমরা বুঝি এরা কিভাবে ক্ষয় এবং সঞ্চয়ে সাহায্য করছে। উদাহরণ দেখবো নদী। উঁচু জায়গা থেকে বইতে বইতে শিলা এবং মাটি ক্ষয় করে, যেটা আমি একটু আগে ছবিতে দেখালাম যে মাটির থেকে মানে উঁচু জায়গা থেকে নদী যখন বইছে তার সাথে মাটি এবং শিলা সব বয়ে নিয়ে এসে সেই জায়গাটার ক্ষয় করছে এবং সেই জায়গা সমভূমিত গঠন করে বদ্বীপ গঠন হচ্ছে, অর্থাৎ ডেল্টা। বদ্বীপ ইংলিশে কি বলে? ডেল্টা। অর্থাৎ সেই জায়গাটাতে গিয়ে সঞ্চয় হচ্ছে। উদাহরণ কি? সুন্দরবনের গঙ্গা এবং ব্রহ্মপুত্রের বদ্বীপ হলো। তারপরে কি আছে? বায়ু। বায়ু কিভাবে সাহায্য করছে? বায়ুকণা এক জায়গা থেকে উড়িয়ে নিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। অর্থাৎ বায়ুকণা মরুভূমিতে দেখবে এক জায়গা থেকে উড়িয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে বালুর টিলা বা স্যান্ড ডিউনস তৈরি হচ্ছে। অর্থাৎ যেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে সেই জায়গাটাতে ক্ষয় হচ্ছে এবং যেখানে গিয়ে সঞ্চয় হচ্ছে, অর্থাৎ যেখানে গিয়ে বালির টিলা তৈরি হচ্ছে সেই জায়গাটাতে গিয়ে সঞ্চয় হচ্ছে। বুঝতে পারলাম? এই জায়গাটাতে স্যান্ড ডিউনস হচ্ছে সঞ্চয় আর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা হচ্ছে ক্ষয়। ঠিক আছে, তারপরে কি আছে? উদাহরণ কি আছে? রাজস্থানের থর মরুভূমি। রাজস্থানের থর মরুভূমি যেটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেজার্ট। ওকে, তারপরে কি আছে? বরফ বা হিমবাহ। বরফ বা হিমবাহ কিভাবে আমাদেরকে সাহায্য করছে একটু দেখে নিই। বরফ বা হিমবাহকে ইংলিশে বলা হচ্ছে গ্লেসিয়ার। বরফ নিচের দিকে নেমে এসে পাথর ভেঙে ফেলে, ওই জায়গাটাতে ক্ষয় হচ্ছে এবং বরফ বলে সেই জায়গায় হিমবাহ উপত্যকা তৈরি হচ্ছে।
উপত্যকাটা আমরা কি বুঝি, দুপাশে দুটো পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এই যে এটাকেই বলা হচ্ছে উপত্যকা। ইংলিশে কি বলা হচ্ছে, ভ্যালি। ঠিক আছে, এটার এক্সাম্পল যদি কাশ্মীর আছে, উড়িষ্যার দারিংবাড়ি খুব সুন্দর একটা ভ্যালির এক্সাম্পল হতে পারে। ওকে, তারপরে কি বলেছে, সমুদ্রের ঢেউ। সমুদ্রের ঢেউ কি হচ্ছে, তীরে তীরে শিলা ভেঙে ফেলে এবং বালু জমি সৈকত তৈরি করে। অর্থাৎ তীর থেকে শিলা ভেঙে নিচ্ছে এবং বালুটা ও সমুদ্রের জলের সাথে এসে এসে একটা সৈকত বা বিচ তৈরি করছে। ব্যাস, এই তো এইভাবেই তৈরি হচ্ছে তোমার সমুদ্রের কি বলে, কোথা থেকে সঞ্চয় হয়ে কোথা থেকে ক্ষয় হয়ে কোথাও গিয়ে সঞ্চয় হচ্ছে। তো এইভাবে সমুদ্রের ঢেউ হেল্প করে ক্ষয় এবং সঞ্চয় করতে। অর্থাৎ এই শক্তিগুলো হচ্ছে বাহ্যিক শক্তি। যদি ধরো এটা পৃথিবী হয়, পৃথিবীর এগুলো সব আউটার পার্ট। ওকে, এইখানটা থেকে পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি ভূপৃষ্ঠে দিচ্ছে। ঠিক আছে, এই পৃথিবীর বাইরের শক্তি কিন্তু ভূপৃষ্ঠে আছে। অর্থাৎ এইখান থেকেও শক্তি আছে, এইখান থেকেও শক্তি আছে, সবগুলো কোথায় গিয়ে পড়ছে, ভূপৃষ্ঠে পড়ছে। এই বাইরের শক্তিগুলোই হচ্ছে জল, বায়ু, হিমবাহ, নদী, সমুদ্রের ঢেউ, এগুলো হচ্ছে বাইরের। আর ভেতরের কি ছিল, ভেতরের ওই তোমার প্লেটে নড়াচড়া করা, তারপরে আগ্নেয়গিরির যেসব অগ্নুৎপাত হচ্ছে, লাভা বেরিয়ে এসছে, এগুলো হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যেটা আমি বোঝাতে চাইছি। ওকে, নেক্সট কি হচ্ছে, এই চ্যাপ্টারটা তো মানে এই চ্যাপ্টার বলবো না, এই টপিকটা ভূমিরূপ কি, ভূমিরূপের প্রকারভেদ এবং ভূমি কিভাবে তৈরি হলো, এই তিনটে টপিক আই থিঙ্ক আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। আর কোনো কনফিউশন থাকা উচিত না তোমাদের মধ্যে। আর যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে কোন জায়গাটা তোমাদের প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে সেটা রিজলভ করার। এবার দেখো কি বলেছে, এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই যে ভূমিরূপ তৈরি হচ্ছে বা ভূমি তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এটা বছরের পর বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর ধরে এটা হয়ে আসছে। যে নদীটা থেকে যে বদ্বীপ তৈরি হচ্ছে বা সমভূমি তৈরি হচ্ছে, এটা কিন্তু একদিনে হচ্ছে না, এটা বছরের পর বছর ধরে হয়ে আসছে। তাই এখানে কি বলেছে যে এই যে আমরা আজকে ভূমিরূপ পড়লাম, এটা কিন্তু একদিনের কাজ না, এটা চলমান প্রক্রিয়া, যেটা আগে ঘটেছে, এখন ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি থেকে পাহাড়, তারপরে হচ্ছে পর্বত, সমভূমি, অভ্যন্তরীণ শক্তিতে সমভূমি তৈরি হয় না, পাহাড় তৈরি হয়, নতুন ভূমি তৈরি হয়, রাইট, নতুন ভূমি বা নতুন ভূমি তৈরি হয়। ঠিক আছে, আর এই বাহ্যিক শক্তি থেকে উপত্যকা, মালভূমি, তারপরে বদ্বীপ, এই জিনিসগুলো তৈরি হয়। অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে, এর পরেও চলতে থাকবে, আরো হাজার হাজার বছর পরেও চলতে থাকবে। আমি বোঝাতে পারলাম কি বোঝাতে চাইছি, অর্থাৎ এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। তো ভূমি কিভাবে তৈরি হলো সেটা আমি তোমাদেরকে ডিটেলসে একটা ক্লাসে বুঝিয়ে দিলাম। এরপরে ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো পাহাড়, তারপরে ক্লাসে মালভূমি এবং তারপরে ক্লাসে সমভূমি এবং যা তার বাকি যেসব রিলেটেড ব্যাপার স্যাপার আছে সেগুলো। আমি দেখেছি বইটাতে যে আরো অনেক কিছু আছে পেছন দিকে, বুকের পেছনে, সেগুলো আমি করিয়ে দেবো এবং লাস্টে তোমাদের আমি একটা সাজেশন দেবো এবং শর্ট কোশ্চেন অবশ্যই প্রোভাইড করবো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় কি কি আসতে পারে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বোঝাতে চাইছি। ক্লাসটা যদি বুঝতে না পারো রিপিট দেখবে, দেখার পরে যা যা কনফিউশন আছে আমাকে কমেন্টসে জানাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।